সময়টা চৈত্র মাসের একটা শান্ত নিবিড় বিকেল। অফিস থেকে ফিরে প্রতিদিনের মতো গরম চায়ের পেয়ালাটা হাতে নিয়ে আমি দৈনিক সংবাদপত্রে চোখ বোলাচ্ছিলাম আর একটা পুরনো বাংলা গানের সুর গুনগুন করছিলাম। আজকে আমার গিন্নি বাড়িতে নেই, সে গেছে তার কিছু আত্মীয়ের সাথে তারকেশ্বর চড়কের মেলা দেখতে। তাই জন্যেই আজকে আমার বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, কারণ অন্যান্য দিনগুলোতে এই সময়ে আমার গিন্নি রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত থাকে, আর কে কি খাবে না খাবে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সে কখনো কখনো খুবই বিরক্ত হয়ে যায়। তখন সে তার সমস্ত রাগ অভিমান আমার কাছে করতে শুরু করে, আর আমি নিরীহ গোবেচারা মানুষ চুপচাপ খালি সেগুলো শুনে নি। তারপর দুটো মিষ্টি ভালোবাসার কথা বলে তার সমস্ত রাগ দুঃখ এবং অভিযোগ কমাতে সক্ষম হয়ে যায়। এভাবেই আমাদের প্রতিদিনের জীবন কাটে। এই সমস্ত কিছুর মধ্যে আমার জন্য দুদণ্ড শান্তির জায়গা হলো তারানাথের বাড়ি। সেখানে গেলে আমার তখন আর বাড়ির কথা মনে পড়ে না। তখন আমি হারিয়ে যেতে থাকি তারানাথের গল্পের জগতে। আর সেটা হবে নাই বা কেন? তারানাথের মুখে তার জীবনের সেই সমস্ত অলৌকিক ঘটনাগুলো শুনলে মনে হয় যেন তারানাথের সাথে আমি আর কিশোরী দুজনেই ওই ঘটনাস্থলে পৌঁছে গেছি, আর সেই সমস্ত ঘটনা আমরা নিজের চোখেই যেন প্রত্যক্ষ করছি। তাই তখন আর আমার মনে আমার বাড়ির কথা, গিন্নির কথা এসব কিছুই মনে পড়ে না। তখন শুধু আমার মনে আর প্রাণে তারানাথের গল্পগুলোই জীবন্ত হয়ে থাকে। এভাবেই কখন যে সেই 2-3 ঘন্টা কেটে যায় তা আজও আমার কাছে অজানাই থেকে গেছে। এই তারানাথই একবার আমাদের বলেছিলেন যে এই গল্প বলার ক্ষমতাটা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। যখন তারানাথ ছোট ছিলেন তখন তাদের গ্রামের বাড়িতে প্রায় প্রতিদিনই সন্ধেবেলায় গল্পের আসর বসত। সেই আসরের মধ্যমণি হিসেবে তারানাথের বাবা উপস্থিত থাকতেন। তার উপস্থিতিতে সেই আসর জমে উঠত। তিনি রোজই সেই আসরে নানান রকমের গল্প উপস্থাপন করতেন। বৃষ্টি বাদলার সন্ধ্যায় সেই আসরেই তিনি নানান রকমের ভৌতিক ঘটনাও গল্পের আকারে সবার সামনে পরিবেশন করতেন। এভাবেই তারানাথের বাবা আসর জমিয়ে রাখতেন। তার এই মজলিসি স্বভাবটা পুরুষানুক্রমে তারানাথের মধ্যেও চলে এসেছে। এই কথা তারানাথ নিজে আমাদের বলেছিলেন। এই গুণটা দেওয়ার জন্য তারানাথ তার বাবাকে নতজানু হয়ে প্রণাম করেন। তারানাথ সবসময়ই আমাদেরকে বলেন, জীবনে আমি অনেক তান্ত্রিক কাপালিকের কাছে সাধনা করে অনেক রকমের শক্তি অর্জন করেছিলাম, আর তার থেকেও বড় কথা, আমি বরাকরের ধারের শাল বনে পূর্ণিমার রাতে মধুসুন্দরী দেবীর সাধনা করে তার দর্শন পেয়েছিলাম। আর তারপর দেবীর কাছ থেকে অনেক রকমের ক্ষমতা অর্জন করেছিলাম, কিন্তু অর্থের লোভে সেই সমস্ত শক্তির অপপ্রয়োগ করার ফলে অর্থও যেমন হারালাম, ঠিক তেমনি শক্তিও কমে গেল। কিন্তু তবুও এই একটি শক্তি বা ক্ষমতা আজও আমার কাছে অক্ষত অবস্থায় রয়ে গেছে, আর সেটা হলো আমার বাবা প্রদত্ত গল্প বলার ক্ষমতাটা। আর আজকে যদি আমি তোমাদের মতো শিক্ষিত হতে পারতাম, তাহলে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে বড় বড় বই পুস্তক লিখে সাহিত্যিক উপাধি লাভ করতে পারতাম। কিন্তু হয়তো আমার কপালে এমনটা ছিল না, আর তাই এই ক্ষমতাটার সঠিক প্রয়োগ করাটাও হয়ে উঠল না। কিন্তু আমি তোমাদের মতো এমন গুণগ্রাহী শ্রোতা পেয়েছি বলে তাও কিছুটা প্রয়োগ করতে পারি এই ক্ষমতাটার। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমি ওই সংবাদপত্রের পাতা একটার পর একটা উল্টিয়ে যেতে লাগলাম, আর চায়ের কাপে সুরুত সুরুত শব্দ করে চুমুক দিতে লাগলাম।
এভাবে যখন আমি এক মনে ওই সংবাদপত্র পড়ছিলাম, ঠিক সেই সময় আমার বাড়ির দরজার কড়াটা নড়ে উঠল। তখন আমার চোখ সংবাদপত্র থেকে সরে গিয়ে সোজা দরজার দিকে গেল। তারপর আমি চেয়ার থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে কিশোরী সেন। আমাকে দেখে কিশোরী একগাল হেসে বলল, কি হে ভাইয়া, কেমন আছো এই গরমে? তারপর আর যা গরম পড়েছে, তাতে আর এই বাড়িতে বসে থাকতে পারলাম না, বুঝলে। তাই দপ্তরের কাজ সেরে সোজা একেবারে তোমার বাড়ি চলে এলাম। এই একটু গল্প গুজবও হবে, আর সাথে সময়টাও ভালোভাবে কাটবে। এরপর আমি কিশোরীকে ভেতরে নিয়ে এলাম। তারপর কিশোরী একটা চেয়ারে বসতে বসতে আমাকে বলল, তা ভায়া, বলছি মালতী বৌদিকে তো দেখছি না, কোথায় গেছে? আবার কি তোমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে নাকি? কিশোরীর এই কথার জবাবে আমি তাকে বললাম, না ভাই, আসলে আমার শ্বশুরবাড়ি শেওড়াফুলিতে। ওখান থেকে তারকেশ্বর খুবই কাছে। এখন যেহেতু চৈত্র মাস চলছে, তাই আমার গিন্নি ওর বাপের বাড়ির কিছু আত্মীয়ের সঙ্গে তারকেশ্বরের চড়কের মেলা দেখতে গেছে, আর ওর সাথে আমার ছেলেমেয়েরাও গেছে। তাই এখন আমি এখানে একাই আছি। আমার কথা শুনে কিশোরী আমায় বলল, তা বেশ তো, বাড়িতে যখন তুমি একা, তাহলে ভূতের মতো কেন বসে আছো শুনি? তার থেকে চলো, বুঝলে, আমরা দুজনে একবার তারানাথের বাড়ি থেকে ঘুরে আসি আজকে। ওখানে গেলে তারানাথের মুখ থেকে কিছু রোমাঞ্চকর গল্পও শোনা হবে, আর তোমার এই একাকিত্বও কেটে যাবে। তাই বলছি, শোনো, আর বসে না থেকে তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে নাও, বুঝলে। চলো, তাড়াতাড়ি তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরোতে হবে, চলো। কিশোরীর মুখে তারানাথের নামটা শোনার পর আমার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আমি এবার কিশোরীর কথায় সম্মতি জানিয়ে তাড়াতাড়ি পোশাকটা পরিবর্তন করে তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে থেকে আমরা দুজনে ট্রাম ধরে নিলাম। দুজনে জানলার পাশে একটা সিটে বসে পড়লাম। আমাদের ট্রাম আপন গতিতে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি ট্রামের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে থাকলাম সান্ধ্যকালীন কলকাতা শহরের রাজপথের দৃশ্য। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে প্রায় ঘন্টা খানেক পর আমাদের ট্রামটা এসে উপস্থিত হলো মঠ লেনের সামনে। এরপর আমি আর কিশোরী নেমে পড়লাম ট্রাম থেকে। আমরা নেমে যাওয়ার পর ট্রামটা দক্ষিণেশ্বরের দিকে চলে গেল। এবার আমরা এগিয়ে গেলাম মঠ লেনের সেই সরু গলিটার দিকে। গলিতে ঢোকার আগে কিশোরী তারানাথের জন্য পাশের মুদিখানার দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিল। তারপর আমরা দুজনে প্রবেশ করলাম গলির ভেতরে। গলির ভেতরে প্রবেশ করার পর আমার প্রায়ই মনে হয় এই স্থান যেন আধুনিক কলকাতার স্থান না। এই স্থানে আজও যেন প্রাচীনত্বের ছোঁয়া আছে, আর তার সাক্ষ্য বহন করে চলেছে এই গলির ভেতরে অবস্থিত বাড়িগুলি। আর সব কিছুকে ছাড়িয়ে এই গলির মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে তারানাথের বাড়ি, আর তার বাড়ির দেয়ালে লাগানো ওই সাইনবোর্ডটা। সেখানে আজও জ্বলজ্বল করে সেই নামটা, তারানাথ জ্যোতির্বিনোদ। আর এই নামের নিচে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষর তারানাথকে আজও প্রসিদ্ধ করে রেখেছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি আর কিশোরী এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। কিশোরী দরজায় টোকা দিল। এরপর ভেতর থেকে ভেসে এলো তারানাথের গলা। সে বলছে, চারিমা, একটু দেখ তো মা, এই সময় কে এলো। দেখছি বাবা। এরপর চারি তাড়াতাড়ি উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সদর দরজাটা খুলে দিল। এরপর আমাদের দুজনকে দেখে সে একগাল হাসি দিয়ে বলল, আসুন কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। ক্ষমা করবেন,
দরজাটা খুলতে দেরি হয়ে গেল। চারির কথা শুনে আমি তাকে বললাম, আরে এতে ক্ষমা চাওয়ার কি আছে চারিমা, আমরা কিচ্ছু মনে করিনি। এরপর আমাদের দুজনকে চারি উপরতলার বৈঠকখানায় নিয়ে এলো। কাকাবাবু, আপনারা এই ঘরে বসুন, আমি বাবাকে বলছি আপনারা এসেছেন। এই কথা বলে চারি চলে গেল। এরপর প্রায় মিনিট 20 পরে তারানাথ ওই বৈঠকখানায় এলেন। তারপর আমাদের দেখে একগাল হাসি দিয়ে বললেন, কি ব্যাপার, এই চৈত্র মাসের উষ্ণ সন্ধ্যায় আমার ডেরায়? ঘরে মন ঠিক ছিল না বুঝি? তারানাথের এই কথার পরিপ্রেক্ষিতে কিশোরী তারানাথকে বলল, আসলে ঠাকুরমশাই, আমার এই বন্ধুটির গিন্নি তার বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে তারকেশ্বরে চড়কের মেলা দেখতে গেছে। আর বাড়িতে আমার এই বন্ধুটিও একা, তাই ওর সময়টা সাথে আমার সময়টাও ভালোভাবে যাতে কাটে, ওই জন্যই আপনার সঙ্গে দেখা করতে এলাম। আর আপনার মুখ থেকে আপনার জীবনের ঘটে যাওয়া সব অলৌকিক ঘটনাগুলো শোনার লোভ তো আমরা সত্যিই সামলাতে পারি না। তাই তো সময় পেলেই ছুটে আসি আপনার কাছে। আর এখানে এলেই আমরা আমাদের সমস্ত দৈনন্দিন জীবনের অশান্তি, ঝুটঝামেলা, আপনার গল্প শুনে সবই ভুলে থাকি। কিশোরীর এই কথা শোনার পর তারানাথের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। এবার তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, সে তোমরা সত্যিই বলেছ, এই শান্ত নিবিড় সন্ধ্যায় ভৌতিক গল্প বেশ ভালোই জমে, কিন্তু আমি যে সমস্ত ভৌতিক গল্প তোমাদের শোনাই সেগুলো সবই সত্য ঘটনা, কোনোটাই ছেলে ভুলানো গল্প নয়। আর তাছাড়া তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে এই গল্প বলার গুণটা আমি আমার বাবার থেকে পেয়েছিলাম। এই ক্ষমতাটা আমাকে দেবার জন্য আমি চিরকাল আমার বাবাকে নতজানু হয়ে প্রণাম করি। কিন্তু আজ যদি আমি তোমাদের মতো শিক্ষিত হতে পারতাম, তাহলে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে বড় বড় বই পুস্তক লিখে সাহিত্যিক উপাধি পেয়ে যেতাম। যাক, সেসব কথা, এই তোমাদের সঙ্গে এই সমস্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে আমি বেশ ভালোই আছি। আর আমার কিছু দরকার নেই। আমাদের এই কথোপকথনের সময় চারি ঘরে প্রবেশ করে আমাদের 3 জনের জন্য 3 কাপ চা আর গরম গরম ফুলুরি দিয়ে গেল। এরপর তারানাথ আমাদেরকে বললেন, তোমরা আগে খেয়ে নাও, তারপর গল্প শুরু করছি। আচ্ছা ঠাকুরমশাই, আমরা তো অনেকেই পাশ্চাত্য দেশের সাহিত্যে ওই রক্তচোষা বাদুড় বা ওই রকম জাতীয় প্রাণীদের কাহিনী শুনে থাকি, কিন্তু আমার মনে অনেক দিন ধরে একটা প্রশ্ন ছিল, এই সমস্ত রক্তচোষাদের অস্তিত্ব কি সত্যি আছে, নাকি এটা আমাদেরই কল্পনা? আপনি কি আপনার এই তন্ত্র সাধনার জীবনে কখনো এরকম রক্তচোষাদের সম্মুখীন হয়েছিলেন? যদি হয়ে থাকেন তাহলে আজকে সেই গল্পটাই বলুন না ঠাকুরমশাই। কিশোরীর এই কথা শুনে তারানাথের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, রক্তচোষা বা রক্তপিশাচদের অস্তিত্ব নিছক কোনো লেখকের বা সাহিত্যিকের কল্পনাপ্রসূত কাল্পনিক চরিত্র নয়। এই সমস্ত অশুভ শক্তি বাস্তবের মাটিতেই অবস্থান করে, আর এরা অতি শক্তিশালী প্রেত শক্তি। এক কথায় বলতে গেলে এরা প্রেতকুলের তথা অন্ধকার জগতের সম্রাট বা সম্রাজ্ঞী। শুধু পাশ্চাত্য দেশ নয়, রক্তচোষাদের অস্তিত্বের কথা আমাদের ভারত তথা এই বঙ্গদেশেও শোনা যায়। রক্তপিশাচ হলো সেই সমস্ত নিম্ন শ্রেণীর প্রেত শক্তি যারা তাদের জীবৎকালে খুন, জখম, রাহাজানি, পাশবিক অত্যাচারের মতো ঘৃণ্য ও নৃশংস কাজের সাথে লিপ্ত থাকত, আর যাদের মৃত্যুও অত্যন্ত নৃশংসভাবে হয়। আর মৃত্যুর সময় যাদের অতৃপ্ত ইচ্ছা পূরণ হয় না, তারাই মৃত্যুর পর এই রক্তপিশাচ রূপে ফিরে আসে এই পৃথিবীর বুকে। এরা নিরীহ নিরপরাধ মানুষের রক্ত চুষে পান করে নিজেদের রক্তের তৃষ্ণা নিবারণ করে। রক্ত ছাড়া এই সমস্ত পিশাচ এক মুহূর্তও বাঁচতে পারে না। মানুষের তাজা রক্ত পান করে এরা নিজেদের শক্তি, আয়ু বৃদ্ধি করে। এরা এদের শিকারের সন্ধানে মধ্যরাতে বেরোয়, আর তখন এরা বড় বড় কালো রঙের বাদুড়ের রূপে আকাশে উড়ে বেড়ায়।
আর তখন যদি এরা কোনো নিরীহ মানুষের সন্ধান পায়, তাহলে এরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে ওই অসহায় মানুষটার উপর, আর তারপর এক নিঃশ্বাসে পান করে চলে ওই মানুষটার তাজা রক্ত। এরপর ওরা এই মানুষটার রক্তশূন্য ফ্যাকাশে মৃতদেহ ফেলে রেখে দিয়ে যায়। এরপর ওই ব্যক্তির আত্মাও রক্ত পিশাচের রূপ ধারণ করে ওদের দলে মিশে যায়, আর এইভাবেই এই রক্ত পিশাচেরা নিজেদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে চলে। এই সমস্ত রক্ত পিশাচদের ছোট ছোট বাচ্চাদের রক্ত ভীষণ প্রিয়, কারণ ছোট ছোট বাচ্চাদের রক্ত প্রাণ শক্তিতে ভরপুর থাকে, আর ওই রক্ত যদি এই পিশাচরা পান করে তাহলে তাদের বয়স শতগুণ কমে যায়, আর তখন এরা আরও হিংস্র হয়ে ওঠে। এরা এমনই ধরনের অপশক্তি যাকে আজ অবধি কোনো নিম্ন শ্রেণীর তান্ত্রিক বা কাপালিক নিজেদের বশে আনতে পারেনি, আর তার প্রধান কারণ একটাই, এই পিশাচরা অত্যন্ত চতুর আর ছলনা শক্তিতে ভরপুর। আমি আমার জীবনের মাঝামাঝি সময় একবারই সম্মুখীন হয়েছিলাম এই রক্তচোষা পিশাচদের, আর সেটা হয়েছিলাম উত্তরবঙ্গের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম চম্পাবতীতে। তোমরা তো জানোই আমি চিরকালই সংসার বিরাগী মানুষ, আর আমার জীবনের বেশিরভাগ সময়টাই আমি তন্ত্র সাধনার জন্য বিভিন্ন গ্রামগঞ্জে শ্মশানে মশানে ঘুরে বেড়াতাম। আর ঘুরে বেড়ানোর সুবাদেই আমি নানান রকমের অলৌকিক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকতাম। আমাকে যে সাধু বাবা সব সাধনা শিখিয়েছিলেন, আমার সাধনা শেষ হলে উনি আমাকে বলেছিলেন, তোমার কপালে তন্ত্র সাধনার যোগ আছে, কিন্তু তুমি একটানা কখনোই সাধনা করে যেতে পারবে না। আবার তোমাকে সেই গৃহাশ্রমেই ফিরে যেতে হবে, তারপর আবার ফিরে আসবে সাধনার পথে। এভাবেই চলবে তোমার তন্ত্র সাধনার জীবন। তাই আমি কখনোই একটানা বৈরাগী মানুষদের মতো সংসার ত্যাগ করে সাধনার পথে এগিয়ে যেতে পারতাম না। মাঝে মধ্যেই জননী জন্মভূমির টানে ফিরে ফিরে আসতাম নিজের গ্রামের বাড়িতে। সেখানে কিছুদিন পরিবারের সাথে থাকার পর মনটা কেমন যেন উদাস হয়ে যেত। তখন খালি আমার মনে হতো যে এই সমস্ত মায়ার সংসার আমার জন্য নয়, আর এখানে থেকে আমি শুধু আমার সাধনার জীবনের অমূল্য সময় সব নষ্ট করছি। তাই আমি আবার আমার ঝোলাপত্তর গুছিয়ে বেরিয়ে পড়তাম বাড়ির থেকে, আর ফিরে যেতাম সেই রহস্যে ঘেরা তন্ত্র সাধনার জীবনে, যেখানে পদে পদে লুকিয়ে থাকে কত রকমের রহস্য আর বিপদ। আর সেই সমস্ত কিছুর সম্মুখীন হতে পারাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তন্ত্র সাধনার জীবন এমনই হয়ে থাকে, যেখানে আমরা বাস্তব অবাস্তবের চক্রব্যূহের মধ্যে প্রবেশ করি, আর সেখান থেকে সিদ্ধি লাভ করে নিজের সাধনাকে সফল করে থাকি। এটাই তো জীবন আমাদের মতো সাধকদের, যেখানে আমরা আমাদের এই জীবন উৎসর্গ করি তন্ত্রের জন্য। তাই এই সমস্ত সাংসারিক বিষয়াশয় আমাদের কখনোই গৃহবন্দী করে রাখতে পারে না। আমরা এই যাযাবর জীবনেই ফিরে আসি। তাই যাক সে কথা, আমি সেইবার তৃতীয়বারের জন্য গৃহত্যাগ করেছিলাম, আর গৃহত্যাগ করে আমি অনেক গ্রামগঞ্জ শ্মশানে মশানে ঘুরে অবশেষে এসে পৌঁছলাম উত্তরবঙ্গের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম চম্পাবতীতে। এই চম্পাবতী গ্রামটা কোচবিহার জেলার অন্তর্গত। তোমরা তো জানোই উত্তরবঙ্গ পার্বত্য এলাকা, আর এখানকার চতুর্পাশ ঘিরে রেখেছে হিমালয় পর্বতের বেশ কিছু ছোট বড় পাহাড়। চম্পাবতী গ্রামটাও ঠিক এমনই একটা গ্রাম, আর এই গ্রামটার ঠিক কোল ঘেঁষেই চলে গেছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কিছুটা অংশ। আমি যখন হাঁটতে হাঁটতে ওই গ্রামে পৌঁছই তখন প্রায় সন্ধ্যা হয়, আর পাহাড়ি অঞ্চলে সন্ধ্যা একটু তাড়াতাড়ি নামে। আর এই সমস্ত অঞ্চলে বিকেল বা গোধূলি বলে কিছু হয় না, এখানে ঝপ করে সন্ধ্যা নামে, আর সন্ধ্যার পর গোটা পার্বত্য এলাকা ডুবে যায় নিকষ কালো অন্ধকারে। তখন পথে লোক চলাচলও কমে যায়,
আর তার প্রধান কারণটাই হলো রাতের অন্ধকারে অনেক হিংস্র জানোয়ারের দল তখন শিকারের সন্ধানে বেরোয়, আর তাদের ভয়ে কেউ আর তখন রাস্তায় বেরোয় না। কিন্তু আমি নতুন লোক, এর আগে কখনো উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে কখনো যাইনি, আর তাই আমি এই কথাটা জানতাম না। ওই গ্রামে প্রবেশ করার পরই সন্ধ্যা নেমে এলো, আর সেই সঙ্গে পথঘাট একেবারে শুনশান হয়ে গেল। চম্পাবতীতে প্রবেশ করার সময় থেকেই আমার মনের ভেতরটা এক অজানা আশঙ্কায় বারবার শিহরিত হয়ে উঠছিল। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর প্রদত্ত ক্ষমতার বলে আমি শুভ অশুভের ইঙ্গিত আগে থেকেই পেয়ে যাই। এই গ্রামে প্রবেশ করার পর থেকেই আমার মনে হচ্ছিল কোনো এক অশুভ শক্তির কালো ছায়া এই গ্রামটাকে ঘিরে রেখেছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে যখন আমি গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমি শুনতে পাচ্ছিলাম দূরের জঙ্গলের ভিতর থেকে ভেসে আসা শেয়াল আর হায়নাদের রক্ত হিম করা ডাক। এই সমস্ত কিছু শুনে আমার মনের আশঙ্কাটা আরও বেশি করে জাঁকিয়ে বসতে থাকলো আমার মনে। যখন আমি গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার চোখে পড়ল একটা পুরনো দিনের জমিদার বাড়ি। এই বাড়িটা দেখে আমার মনটা বেশ খুশি হয়ে উঠল, কারণ আজকে রাতটা কাটানোর মতো একটা আশ্রয় আমি তখন পেয়ে গিয়েছিলাম। এরপর আমি ওই বাড়ির সদর দরজায় টোকা দিলাম আর বললাম, বাড়িতে কেউ আছেন? আমি একজন পথিক। যদি অসুবিধা না থাকে তাহলে আজকের রাতটা আপনাদের এই বাড়িতে আশ্রয় মিলতে পারবে। এরপর বাড়ির ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। আমি এবার শুনতে পেলাম সে আমায় বলছেন, হ্যাঁ পাবেন, একটু দাঁড়ান, আসছি। এরপর সেই লোকটি সদর দরজাটা খুলে দিল এবং আমাকে বলল, আপনি কি সাধু? এই কথার জবাবে আমি তাকে বললাম, হ্যাঁ, আমি একজন পরিব্রাজক সন্ন্যাসী। সাধনার জন্য এই গ্রামে ওই গ্রামে ঘুরে বেড়াই, আর মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাই। আমার নাম তারানাথ তান্ত্রিক, আমি জাতিতে ব্রাহ্মণ। এরপর সেই লোকটি আমার পায়ে গড় হয়ে প্রণাম করল, আর তারপর সে আমায় বলল, মার্জনা করবেন ঠাকুরমশাই, আমি এতক্ষণ আপনাকে এখানে দাঁড় করিয়ে রাখলাম। আপনি আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আমার যে কী সৌভাগ্য, আপনার মতো একজন সাধকের আগমন ঘটল আমার বাড়িতে। আপনি আসুন, ভিতরে আসুন। এরপর আমি ওই লোকটার সাথে প্রবেশ করলাম তার বাড়ির বারান্দায়। এরপর সে আমায় বলল, ঠাকুরমশাই, এই অধমের নাম বলরাম প্রামাণিক। আমি এই গ্রামের জমিদার স্বর্গীয় রামকানাই প্রামাণিকের বংশধর। জমিদারি এখন আর নেই, কিন্তু ওই জমিদারের বংশধর তকমাটা আছে। আমি এখন এই গ্রামের মোড়ল। আপনি এখানটা একটু বসুন, আমি অন্দরে খবর দিয়ে আসি যে আপনি এসেছেন। আমাকে বারান্দার একটা তক্তাপোষের উপরে বসিয়ে বলরাম চলে গেল অন্দরের দিকে, আর আমি ওখানে বসে রইলাম কিছুক্ষণ। ঘণ্টাখানেক পর বলরাম আবার ফিরে এলো বারান্দায়, আর এবার ওর সাথে ওর স্ত্রীকে নিয়ে এলো। তার হাতে ছিল একটা পিতলের জল ভরা ঘটি, একটা নতুন গামছা। এরপর স্বামীর নির্দেশ পাওয়ার পর সেই বউ আমার পা দুটো ধুইয়ে দিল, আর তারপর সেই গামছাটা দিয়ে মুছিয়ে দিল। এরপর বলরাম আমাকে বলল, ঠাকুরমশাই, ও হলো সর্বাণী, আমার গিন্নি। এরপর সর্বাণী আমার সামনে গড় হয়ে বসে প্রণাম করলো আমাকে। আমি তাকে বললাম, চির এও স্ত্রী হও মা। এরপর বলরাম আমাকে নিয়ে গেল অন্দরের দিকে, আর তারপর সে আমাকে নিয়ে এলো দোতলার উত্তর পশ্চিম দিকের একটা ঘরে। তারপর সে আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি এই ঘরটায় থাকতে পারেন। এই ঘরটা আপনার থাকার জন্য একদম উপযুক্ত। এরপর আমি বলরামের সাথে ওই ঘরে প্রবেশ করলাম। ঘরটা বেশ খোলামেলা, আর এই ঘরের জানলা দিয়ে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায়, আর মৃদু মন্দ শীতল বাতাস বয়ে আসে জানলা দিয়ে ওই ঘরে। এরপর আমি বসলাম ওই ঘরের খাটটার উপর। বলরাম আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি অনেকটা পথ হেঁটে এসেছেন আর ক্লান্তও হয়ে পড়েছেন, তাই একটু বিশ্রাম নিন।
আমি বরং আপনার রাতের খাবারের ব্যবস্থাটা করি। এই বলে বলরাম চলে গেল ওই ঘর থেকে। আমি বসে রইলাম ওই ঘরের বিছানার উপর, আর এক মনে খোলা জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। সেদিন পূর্ণিমা থাকায় জ্যোৎস্নার আলোয় দূরের ওই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়োটাকে রূপলি দেখাচ্ছিল, আর সেখানে জমে থাকা তুষারের রূপ সেই জ্যোৎস্নাকে প্রতিফলিত করছিল। এই দৃশ্য দেখে আমার মনটা খুশি হয়ে উঠল। আমি যখন এক মনে এই সৌন্দর্য উপভোগ করছিলাম, ঠিক তখনই আমার চোখটা চলে গেল আকাশের দিকে, আর আমি দেখতে পেলাম ওই রাতের আকাশে শয়ে শয়ে কালো বাদুড়ের দল উড়ে বেড়াচ্ছে, কিন্তু তাদের শরীরের গঠন মোটেও কোনো সাধারণ বাদুড়ের মতো ছিল না, বরং তারা দেখতে ছিল একজন পূর্ণবয়স্ক মানুষের মতো। যেন মনে হচ্ছিল যে কতগুলো মানুষ পিঠে কালো রঙের আলখাল্লার মতো কাপড় চাপিয়ে উড়ে বেড়াচ্ছে আকাশে। আমি আরও দেখলাম ওই বাদুড়রূপী মানুষদের চোখ দুটো ছিল রক্ত লাল, আর তাদের ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে রয়েছে দুটো তীক্ষ্ণ ধারালো দাঁত। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম যে এরা কোনো মানুষ নয়, বরং এরা হলো রক্ত পিশাচ, আর এই বাদুড়ের রূপ ধারণ করে উড়ে বেড়ায় রাতের আকাশে, আর সুযোগ পেলেই এরা নিরীহ মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাদের রক্ত চুষে পান করে নিজেদের রক্তের তৃষ্ণা নিবারণ করে। আমি যখন এই দৃশ্য দেখছিলাম, তখন হঠাৎই বলরাম আমার ঘরে এসে উপস্থিত হলো, আর তারপর সে আমাকে ভয়ার্ত কণ্ঠে বলল, ঠাকুরমশাই, আপনি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিন, ওরা আসছে। আপনি জানলাটা খোলা রাখবেন না, ওরা যদি আপনাকে দেখতে পায় তাহলে ওরা আপনাকে মেরে ফেলবে, তাই তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিন। এরপর আমি বলরামের কথা মতো জানলাটা বন্ধ করে দিলাম, আর তারপর আমি দেখলাম বলরাম আমার জন্য রাতের খাবার নিয়ে এসেছে। তারপর সে ওই খাবারের থালাটা সামনের টেবিলটার উপর রাখলো, আর আমি গিয়ে খেতে বসলাম। খেতে খেতে আমি বলরামকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলরাম, তুমি তখন কাদের কথা বলছিলে, আর কার জন্য তুমি শশব্যস্ত হয়ে জানলা বন্ধ করতে বললে? আমার এই প্রশ্ন শুনে বলরাম একবার ওই বন্ধ জানলাটার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে আমাকে বলতে শুরু করলো, ঠাকুরমশাই, আজ প্রায় বছরখানেক ধরে আমরা অর্থাৎ চম্পাবতীর গ্রামবাসীরা এক রহস্যময় অশুভ শক্তির শিকার হয়ে চলেছি। আমরা জানি না কবে এই শক্তির হাত থেকে আমরা রেহাই পাব। প্রায় প্রতিদিনই আমাদের মধ্যে কেউ না কেউ এর শিকার হয়েই চলেছে। রোজ রাতের বেলায় আকাশে এক ঝাঁক রহস্যময় কালো বাদুড়ের দল উড়ে বেড়ায়, আর সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে নিরীহ গ্রামবাসীদের উপর, এবং তারপর তাদের রক্ত চুষে পান করে নিজেদের রক্তের তৃষ্ণা নিবারণ করে এই অপশক্তির দল। আমরা তাই সবাই এদের রক্ত পিশাচ বলে অভিহিত করেছি। ঠাকুরমশাই, আমাদের গ্রামে বেশ কিছু বছর আগে একজন গোরা সাহেব থাকতেন, আর তার সঙ্গে থাকতো কিছু গোরা সৈন্যের বাহিনী। এই সাহেবের নাম ছিল রিচমন্ড সাহেব। এই রিচমন্ড সাহেব একজন অত্যাচারী, নিষ্ঠুর প্রকৃতির নীলকর সাহেব ছিলেন। উনি আমাদের গ্রামের চাষিদের বাধ্য করতেন নীল চাষ করতে। আপনি হয়তো জানেন, যে ধানের জমিতে একবার নীল চাষ করা হয় সেই জমিতে আর কোনো দিনই ধান চাষ করা যায় না। কিন্তু এই কথা যখন আমরা ওই সাহেবকে বলি, তখন উনি গর্জনের স্বরে আমাদের বলেছিলেন, হয় তোমরা নীল চাষ করিবে, নয়তো ফাঁসিতে ঝুলিবে। You have only two ways, and choice is yours. হয় নীল চাষ করিয়া বাঁচিবে, নয়তো ফাঁসিতে মরিবে। এই কথা বলে সাহেব আর একটাও কথা বললেন না। কিন্তু আমরা গ্রামবাসীরা কিছুতেই রাজি হলাম না নীল চাষ করতে। এই ঘটনার ঠিক পরদিন সকালে সাহেব তার বাহিনীদের সাথে নিয়ে নীল চাষ কেমন হচ্ছে সেটা দেখতে বেরিয়েছিলেন। কিন্তু জমিতে পৌঁছে উনি দেখলেন চাষিরা কেউ নীল চাষ করেনি, বরং তারা সবাই ধান চাষ করছে। এই দৃশ্য দেখে সাহেবের মাথায় রক্ত চড়ে গেল। তখন উনি ওনার বাহিনীদের নির্দেশ দিলেন, উহাদের এত দুঃস্পর্ধা যে নীল চাষ না করিয়া ধান চাষ করিতেছে। ফোর্স, তোমরা উহাদের গ্রেফতার করো।
This is my order. Arrest them now. সাহেবের নির্দেশ পেয়ে ওই গোরা সৈন্যের দল ঝাঁপিয়ে পড়েছিল ওই গ্রামবাসীদের উপর, আর তারপর ওই স্থানে অনেক রক্তপাত ঘটেছিল। গোরা সৈন্যের দল নির্বিচারে চাবুক পেটা করেছিল গ্রামবাসীদের, আর এর সঙ্গে অনেক প্রতিবাদী কৃষকদের গুলি করে হত্যা করেছিল ওই গোরা সৈন্যের দল। আর যারা বেঁচে ছিল তাদেরকে পশুর মতো টানতে টানতে কুটিবাড়ির গুদামে নিয়ে গিয়েছিল, এবং সেখানে তাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল ওই সাহেব। যতবার বন্দিরা যন্ত্রণায় ছটফট করছিল, ততবার রিচমন্ড সাহেব তার গোরা সৈন্যের বাহিনীরা পৈশাচিক আনন্দে মেতে উঠেছিল। তাদের রক্ত জল করা হাসিতে ফেটে পড়ছিল কুঠিবাড়ি সহ গোটা চম্পাবতী গ্রাম। হয়তো পৈশাচিক আনন্দ এমনই হয় যেখানে মানুষের মধ্যে জগতের সমস্ত হিংস্র জানোয়ারের দল ভর করে, আর এর ফলে মানুষ হারিয়ে ফেলে তার মানবিক গুণগুলো। তখন সে নিজে একটা হিংস্র জানোয়ারে পরিণত হয়। এক্ষেত্রে রিচমন্ড সাহেব আর তার বাহিনীর ঠিক এরকম অবস্থাটাই ঘটেছিল। সেদিন ওই বন্দি গ্রামবাসীরা রিচমন্ড সাহেবের এক অন্যরকম রূপ দেখেছিল, এবং সেই রূপ মোটেই কোনো রক্ত মাংসের মানুষের হতেই পারে না। ওরা দেখেছিল সাহেব যখন হাসছিলেন তখন আশেপাশের গভীর পাহাড়ি জঙ্গলের ভিতর থেকে অসংখ্য হায়না শিয়াল একযোগে ডেকে উঠছিল, আর সাহেবের চোখের মণি দুটো রক্ত লাল হয়ে উঠছিল। তারপর সাহেব হাতে একটা বল্লম জাতীয় ধারালো অস্ত্র তুলে নিয়েছিল, এবং তারপর সেই অস্ত্রটা হাতে নিয়ে একবার আর চোখে তাকিয়ে দেখে নিয়েছিল ওই বন্দীদের। বন্দি গ্রামবাসীরাও একবার তাকিয়েছিল ওই সাহেবের দিকে, আর সেদিকে তাকিয়ে ওরা দেখল সাহেবের চোখের মণি দুটো রক্ত লাল হয়ে উঠেছে, আর সাহেবের ঠোঁটের কোণা থেকেও গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এই দৃশ্য দেখে ওই গ্রামবাসীরা বুঝতে পেরেছিল যে রিচমন্ড সাহেবের মধ্যে আজকে সাক্ষাৎ রক্তপিপাসু শয়তান ভর করেছে, এবং এই সাহেব আবারও সেই রক্ত জল করা হাসিটা হাসতে হাসতে হাতে ধরা ওই তীক্ষ্ণ ধারালো বল্লমটা বসিয়ে দিল ওই বন্দি অসহায় গ্রামবাসীদের বুকে। সেই তীক্ষ্ণ ধারালো বল্লমের আঘাতে তাজা রক্তের ফল্গুধারা বেরিয়ে এলো ওই বন্দি মানুষদের বুক থেকে। এই রক্তধারা দেখে সাহেবের মুখে আবারও সেই পৈশাচিক হাসিটা ফুটে উঠেছিল, আর তাই তখন উনি একটা পাত্রের মধ্যে সেই গড়িয়ে পড়া রক্তের কিছুটা অংশ ভরে নিয়েছিলেন। সবার সামনে মহানন্দে ওই পাত্র থেকে রক্ত পান করে চলেছিলেন, আর তারপর তিনি সেই রক্তের অবশিষ্টাংশ ছিটিয়ে দিয়েছিলেন ওনার ওই গোরা সৈন্যদের বাহিনীর মধ্যে। সাহেবের মতো তাদের মুখেও লেগে গিয়েছিল সেই তাজা রক্ত। এরপর তারা সবাই একযোগে ভয়ঙ্কর একটা অট্টহাসি দিয়ে উঠেছিল, আর সেই ভয়ঙ্কর হাসিতে আশেপাশের জঙ্গলের ভিতর থেকে শেয়াল হায়নাদের দল তাদের অপার্থিব স্বরে ডেকে উঠেছিল। হাসি থামার পর সাহেব একবার চিৎকার করে বলে উঠেছিলেন, আমরা রক্ত চোষা, রক্তই আমাদের জীবন, আর রক্তই আমাদের প্রাণ। আজ থেকে যাহারা আমার কথা শুনিবে না, তাহার অবস্থাও এই একই রকম হইবে। এই ঘটনার পর থেকে সাহেবের অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল। নির্বিচারে নিরীহ গ্রামবাসীদের চাবুক পেটা করা হয়, কুঠিবাড়ির গুদামে বন্দি করা হয়, পুড়িয়ে মারা হয়, এবং গোপন হত্যার মতো ঘটনা প্রায় নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। আমরা এই সমস্ত ঘটনা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, কিন্তু সাহেবের উপর আমরা কেউই কোনো কথা বলতে পারতাম না, কিন্তু চুপচাপ মুখ বুজে সবটা আমরা মেনে নিতেও পারছিলাম না। তাই একদিন সব গ্রামবাসীরা আমার বাবা অর্থাৎ জমিদার রামকানাই প্রামাণিকের কাছে প্রতিকার চাইতে এলেন। আমার বাবাও ওই সাহেবের উপর যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন, তাই তিনি সবাইকে বলেছিলেন, দেখো, আমাদের হাতে এখন একটাই উপায় আছে, আর সেটা হলো ওই সাহেবকে চিরতরে শেষ করে দেওয়া।
এটা না করতে পারলে ওই সাহেবের অত্যাচার থেকে আমরা কিছুতেই রেহাই পাবো না। তাই আমাদের অতর্কিতে ওই সাহেবের উপর রাতের অন্ধকারে হামলা করতে হবে, আর তারপর ওকে ওর বাহিনী সমেত জীবন্ত পুড়িয়ে মারতে হবে। এবং এটা করলেই ওর অত্যাচারের হাত থেকে চিরদিনের মতো আমরা নিষ্কৃতি পাব। জমিদার বাবুর এই কথা শুনে গ্রামবাসীরা সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। সেদিন ছিল অমাবস্যার রাত। সাহেব তখন তার কুঠি বাড়ির দোতলার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিলেন, আর কুঠি বাড়ির বাইরের বারান্দায় ঘুমিয়েছিলেন সাহেবের গোরা সৈনিকের দল। এবার গ্রামবাসীদের কয়েকজন হাতে ধরা জ্বলন্ত মশালগুলো ওই কুঠি বাড়ির দিকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিল, আর সঙ্গে সঙ্গে গোটা কুঠি বাড়িতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এবার ওই গ্রামবাসীরা শুনতে পেল ওই গোরা সৈন্যদের আর্ত চিৎকার। সেই সঙ্গে ওদের কানে ভেসে এলো আরও একটি অপার্থিব চিৎকারের শব্দ, আর সেই শব্দটা ভেসে আসছিল কুঠি বাড়ির দোতলার বারান্দা থেকে। এবার সব গ্রামবাসীদের দৃষ্টি চলে গেল ওই দোতলার বারান্দায়, আর সেদিকে তাকিয়ে ওরা দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। ওরা দেখতে পেয়েছিল রিচমন্ড সাহেব ওই বারান্দায় এসে দাঁড়িয়েছেন, আর তার সারা গায়ে আগুন জ্বলছে। ওই রকম অবস্থায় উনি ওই গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা কি ভাবিলে এইভাবে আমার হাত থেকে মুক্তি পাইবে? না, তোমরা আমার হাত থেকে মুক্তি পাইবে না। আমি তোমাদের সবাইকে এক এক করিয়া ধ্বংস করিব। তোমরা আমার কাছ থেকে কেউ মুক্তি পাইবে না, কেউ না। এই কথা বলে সাহেব লুটিয়ে পড়ল বারান্দার মেঝেতে। এইভাবে ওই দিন জমিদার বাবুর নির্দেশে গ্রামবাসীরা রিচমন্ড সাহেবকে চিরতরে শেষ করে দিলেও রিচমন্ড সাহেব আর তার গোরা সৈন্যের বাহিনী কিন্তু আমাদের পুরোপুরি ছেড়ে চলে যায়নি। আমাদের উপর তখনও ঘোর বিপদের কালো ছায়া নেমে আসা বাকি ছিল, কারণ এবার ধীরে ধীরে রিচমন্ড সাহেবের বলা শেষ কথাগুলো সত্যি হতে চলেছিল। আমাদের গ্রামের আকাশে প্রতি রাতে দেখা যেতে শুরু করেছিল বিচিত্র ধরনের সব বড় বড় কালো রঙের বাদুড়ের দল। এই সমস্ত বাদুড় মোটেও কোনো সাধারণ বাদুড় ছিল না। এদের আকৃতি হুবহু একজন মানুষের মতো ছিল। দেখে মনে হতো যে কোনো একজন মানুষ গায়ে কালো রঙের আলখাল্লার মতো পোশাক চাপিয়ে কোনো এক অদ্ভুত ক্ষমতা বলে উড়ে বেড়ায় রাতের আকাশে। এই সমস্ত ভয়ঙ্কর বাদুড়ের দল রাতের বেলায় আকাশে উড়ে বেড়ায়, আর সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে নিরীহ গ্রামবাসীদের উপর, আর তারপর তাদের রক্ত পান করে নিজেদের রক্তের তৃষ্ণা নিবারণ করে। আমাদের সবার বিশ্বাস যে ওই রিচমন্ড সাহেব মরেও শান্তি পায়নি, আর তার মরার পর ওর অতৃপ্ত আত্মা এইভাবে রক্ত পিশাচ হয়ে ফিরে এসেছে আমাদের গ্রামে আবার, এবং সাথে করে নিয়ে এসেছে সেই সমস্ত গোরা সৈন্যের দলকে, যারা ওই দিন সাহেবের সাথে ওই কুঠি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছিল। এই বাদুর বাহিনী আর কেউ নয়, ওই সমস্ত মৃত সৈনিকদের অতৃপ্ত আত্মা। মরার পরেও সাহেবকে সঙ্গ দেওয়ার জন্য রক্তপিপাসু পিশাচে পরিণত হয়ে ফিরে এসেছে। অর্থাৎ সাহেব মরার আগে যে কথাগুলো বলেছিল সেগুলো সব সত্যি হয়ে উঠল। আমরা প্রায় প্রতিদিনই খবর পেতে লাগলাম যে কেউ না কেউ ওই পিশাচদের আক্রমণে মারা যাচ্ছে। কিছুদিন পরে ওই সমস্ত হতভাগ্য মানুষদের রক্তহীন ফ্যাকাশে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ওই কুঠি বাড়ির পাশের জঙ্গলে। শুধু যে প্রাপ্তবয়স্ক মানুষরাই ওই পিশাচের হাতে বলি হচ্ছিল এমনটা নয়, অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও ওই পিশাচের বলি হয়েছিল, আর তাদের মৃতদেহ এই একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল। জমিদার বাবু এই পিশাচদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের গ্রামের চণ্ডী মণ্ডপে একটা বিশাল মহাযজ্ঞের আয়োজন করেছিল, কিন্তু সেই যজ্ঞ করেও কোনো লাভ হলো না। বরং যজ্ঞের শেষের 3 দিনের মাথায় আমার বাবা অর্থাৎ জমিদার রামকানাই প্রামাণিক একদিন রাতের বেলায় যখন তার ঘরে ঘুমোচ্ছিলেন, তখন হঠাৎই এক অপার্থিব পুরুষ কণ্ঠের ডাক তিনি শুনতে পেয়েছিলেন। হ বাবু, আর
কেন ঘুমাইয়া আছো তুমি? বাহিরে আসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার জমিদারি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমায় বলিতে চাই। তুমি তাড়াতাড়ি বাহিরে আসো। এই ডাক শুনে আমার বাবার ঘুমটা ভেঙে গেল, আর তারপর তিনি চুপচাপ বিছানায় উঠে বসলেন এবং মোহগ্রস্তের মতো ধীরে ধীরে বিছানা থেকে নেমে পড়লেন। তারপর এই ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেলেন। যখন উনি সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। পথঘাট কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না। কিন্তু আমার বাবা সেই অপার্থিব পুরুষ কণ্ঠের শব্দটাকে অনুসরণ করতে করতে এগিয়ে চললেন ওই কুঠি বাড়িটার দিকে। বাবু, তুমি এসো, ভয় পাইও না। এখন তোমারই গ্রামের পথ। চলে এসো বাবু, কুঠি বাড়িতে চলে এসো। আমরা তোমার অপেক্ষায় আছি। এই শব্দ শোনার পর আমার বাবা এগিয়ে চললেন ওই কুঠি বাড়ির দিকে। আমার বাবা তখন মোহাচ্ছন্ন অবস্থায় ছিলেন, তাই তখনও বুঝতে পারছিলেন না যে ওনার জন্য ওই কুঠি বাড়িতে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। যাই হোক, অবশেষে আমার বাবা ওই অপার্থিব ডাককে অনুসরণ করে এসে উপস্থিত হলেন ওই ভগ্নপ্রায় কুঠি বাড়ির সদর দরজার সামনে। আর তারপর কুঠি বাড়ির সদর দরজা এক বিকট শব্দে আস্তে আস্তে খুলে গেল। এরপর আবারও সেই ডাক শুনতে পেল আমার বাবা। এইসো বাবু, ভেতরে আসো, আমরা সবাই তোমার অপেক্ষায় আছি। আসো, ভেতরে আসো। এরপর আমার বাবা প্রবেশ করে গেলেন ওই কুঠি বাড়ির ভিতরে, এবং যেই মুহূর্তে উনি কুঠি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, ঠিক সঙ্গে সঙ্গেই কুঠি বাড়ির সদর দরজাটা এক বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। এই দরজা বন্ধের শব্দে চমক ভাঙল বাবার। তারপর তিনি বুঝতে পারলেন যে তিনি সাক্ষাৎ মৃত্যুপুরীতে প্রবেশ করে গেছেন, আর তার এখান থেকে বেরানোর সব পথ বন্ধ। এরপর উনি শুনতে পেলেন অপার্থিব স্বরে হাসির শব্দ, যেন মনে হচ্ছে কেউ বা কারা যেন পৈশাচিক আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করছে। আর ঠিক তখনই জমিদার বাবু শুনতে পেলেন আবার সেই অপার্থিব পুরুষ কণ্ঠ। বাবু, খুব ভালো করিয়াছ এখানে আসিয়া। আজ তুমি আমাদের রক্তের তৃষ্ণা মিটাইবে। তোমার রক্ত পান করিব বলেই তো আমরা তোমায় সম্মোহন করিয়া এই স্থানে আনিয়াছি। এইবার তুমি প্রস্তুত হয়ে যাও বাবু, কারণ তোমায় আমাদের তৃষ্ণা মিটাইতে মরিতেই হইবে। এরপর জমিদার বাবু দেখলেন অসংখ্য সব বড় বড় লাল রঙের চোখ এগিয়ে আসছে তার দিকে, এবং সেই সমস্ত লাল রঙের চোখ একযোগে ঝাঁপিয়ে পড়ল জমিদার বাবুর উপরে। তারপর জমিদার বাবু এক গগনবিদারী আর্তনাদ করে লুটিয়ে পড়লেন মাটির উপরে। এরপর ওই রক্তচোষার দল এক নিঃশ্বাসে পান করে চলল আমার বাবা, অর্থাৎ জমিদার রামকানাই প্রামাণিকের রক্ত। এইভাবে আমার বাবা চিরকালের মতো হারিয়ে গেলেন ওই অভিশপ্ত কুঠি বাড়ির গহন অন্ধকারে। এই ঘটনার বেশ কিছুদিন পরে আমরা কয়েকজন গ্রামবাসীদের সাহায্যে ওই কুঠি বাড়ির ভিতরে থেকে আমার বাবার রক্তহীন ফ্যাকাশে মৃতদেহ উদ্ধার করেছিলাম। এরপরেও নিত্যদিন মৃত্যুর সংবাদ আসতেই থাকে। আমরা সবাই প্রহর গুনতে থাকি যে এরপর আবার কার পালা আসতে চলেছে। এত অবধি বলে থামল বলরাম প্রামাণিক, আর আমিও এতক্ষণ ধরে রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছিলাম বলরামের বলা এই রোমহর্ষক কাহিনীটা। এরপর আমি বলরামকে বললাম, তোমরা ভয় পেও না বলরাম, আমি যখন একবার তোমাদের এই গ্রামে এসে উপস্থিত হয়েছি তখন তোমাদের বিপদ থেকে উদ্ধার না করে চলে যাব না। আগামীকাল অমাবস্যা, আর ওই দিন আমি মধ্যরাতে ওই কুঠি বাড়িতে একটা যজ্ঞ করব। যদি আমার যজ্ঞটা সফল হয় তাহলে তোমরা সবাই ওই রক্তপিশাচের হাত থেকে চিরদিনের মতো মুক্তি পেয়ে যাবে। তাই এখন নিশ্চিন্ত মনে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কোনো চিন্তা করো না। আমার কথায় কিছুটা আশ্বস্ত হলো বলরাম। এরপর সেদিনের মতো সে আমার ঘর থেকে চলে গেল। আমিও খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘুমোতে গেলাম।
সারা দিনের পথশ্রমের ক্লান্তিতে আমার দুই চোখের পাতা এক হয়ে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল একটা শনশন শব্দে। আমি ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম আর দেখলাম যে আমার বিছানার পাশে থাকা জানলাটা, যেটা তখন বলরামের কথায় বন্ধ করে দিয়েছিলাম, সেটা নিজে থেকেই এখন খুলে গেছে। আর সেইখান থেকে এক রাশ শীতল ঝোড়ো বাতাস বয়ে আসছিল ঘরের ভিতরে। এরপর আমি যখন ওই জানলাটা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই একটা অপার্থিব পুরুষ কণ্ঠের অট্টহাসি আমি শুনতে পেলাম। সেই হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে গায়ের রক্ত হিম হয়ে যায়। কিন্তু আমি ভয় না পেয়ে জানলার দিকে এগিয়ে গেলাম। আর এবার আমি দেখতে পেলাম এক ঝাঁক কালো বাদুড়ের দল আমার ঘরের ওই জানলাটার বাইরে তল বেঁধে উড়ে বেড়াচ্ছে। আর ওই বাদুড়ের দলের ঠিক পিছনে আমি লক্ষ্য করলাম একজন কালো আলখাল্লার মতো কাপড় পরিহিত এক দীর্ঘদেহী ছায়ামূর্তিকে। অন্ধকারের মধ্যে আমি ওই ছায়ামূর্তির শুধু বড় বড় লাল রঙের চোখ দুটো দেখতে পেয়েছিলাম। এরপর ওই ছায়ামূর্তি ক্রমশ এগিয়ে এলো আমার দিকে, আর তারপর আমার উদ্দেশ্যে বলল, আয়, আমার কাছে চলে আয়, আমাদের রক্তের তৃষ্ণা নিবারণ কর। তোর রক্ত পেলে আমরা আরো শক্তিশালী হয়ে উঠব। আমাদের এই শক্তির চাহিদা পূরণ করতে সাহায্য কর। তুই আমাদের কোনোদিনও এই স্থান থেকে সরাতে পারবি না। আর আগামীকাল অমাবস্যা, ওই দিন আমরা আরো ভয়ঙ্কর হয়ে উঠব। তখন তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। ওই দিন আমরা তোর চোখের সামনে এই গ্রামের সব মানুষদের রক্ত পান করব, আর অন্তিমে তোর রক্ত পান করে আমরা আরো শক্তিশালী হয়ে উঠব। তখন সাক্ষাৎ ঈশ্বরও আমাদের কিচ্ছু করতে পারবে না। এই কথা বলে ওই রক্তপিশাচ আবারও একটা ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে উঠল, আর তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল, আর সেই বাদুড় বাহিনীও মিলিয়ে গেল। ওরা মিলিয়ে যেতেই আমি মনে মনে ঠিক করে নিলাম যে আগামীকাল মধ্যরাতে যে করেই হোক এই রক্তপিপাসু পিশাচদের পৈশাচিক লীলা বন্ধ করতেই হবে, না হলে এই গ্রামের মানুষদের উপর আরও ভয়ঙ্কর বিপদের কালো মেঘ এসে উপস্থিত হবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি তারানাথ তান্ত্রিক। আমার এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবনে অনেক রকমের অপশক্তির মোকাবিলা করেছি, আর সফলতাও পেয়েছিলাম। রাজ, আমি যদি নিজেই ভয় পেয়ে পিছিয়ে যাই, তাহলে আমার এই সাধনার কোনো মূল্যই থাকবে না। তাই এবার আমি শরণাপন্ন হলাম আমার গ্রামের সেই বটতলায় দেখা সাধুজির, যার কাছ থেকে আমি প্রথম তন্ত্র সাধনার জ্ঞান অর্জন করেছিলাম। আমি ধ্যান যোগে ওনাকে স্মরণ করতেই উনি আমার সামনে উপস্থিত হলেন। আমি তার উপস্থিতি টের পেয়ে ওই চোখ বন্ধ করা অবস্থায় তাকে বললাম, গুরুদেব, আমি আজ এক জটিল সমস্যার মধ্যে পড়েছি। আমি বুঝতে পারছি না কিভাবে আমি এই রক্তপিশাচদের হাত থেকে এই গ্রামের নিরীহ মানুষদের রক্ষা করব। আপনি কৃপা করে আমায় সঠিক পথ বলে দিন। আমার এই কথা শুনে গুরুদেব আমায় বললেন, শোন তারানাথ, তুই যে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধে নামতে চলেছিস, সেই অপশক্তির নাম হলো রক্তপিশাচ। আর এই অপশক্তি অত্যন্ত শক্তিশালী। এই অপশক্তিকে বশ করা খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। একটা উপায় আছে এই পিশাচদের চিরদিনের জন্য শেষ করে দেবার। আমার কথা মন দিয়ে শোন তারানাথ। এই উপায়টা আমাকে
আমার গুরুদেব শ্রী শিবানন্দ আচার্য এক সময় শিখিয়েছিলেন, কিন্তু আমি এর প্রয়োগ কোনোদিনও করে উঠতে পারিনি। কিন্তু আজ সেই সময় এসেছে যখন এই বিদ্যার প্রয়োগ ঘটবে। রক্তপিশাচদের মৃত্যু একমাত্র অমাবস্যার রাতেই ঘটানো সম্ভব, কারণ এই তিথিতে এই পিশাচরা কিছু সময়ের জন্য নিজেদের মনুষ্য শরীর ফিরে পায়। আর ঠিক সেই সময় ওরা কোনো শিশু বা সাধকের পবিত্র রক্ত পান করতে ব্যগ্র হয়ে ওঠে। ঠিক সেই সময় যদি সাধক পবিত্র গঙ্গা জল অঞ্জলি ভরে ওই পিশাচের দিকে ছুঁড়ে মারতে পারে, তাহলে ওই জলের স্পর্শে রক্ত পিশাচের হাত আর পা আবদ্ধ হয়ে যাবে, আর তখন সে বাদুড়ের রূপ ধারণ করে আর উড়ে যেতে পারবে না। এরপর সাধককে ওই রক্ত পিশাচের চারিপাশ দিয়ে পবিত্র মহাকালের ভস্য দিয়ে একটা গোলাকার গণ্ডি করে দিতে হবে, যাতে কোনোভাবেই ওই পিশাচ যেন পালাতে না পারে। এবার সাধককে বসতে হবে আসনে, আর অগ্নিকুণ্ড জ্বালিয়ে এক মনে অং রক্তাম্বুজাসম্মশেষ গুণাই সিন্ধং ভানুং সমস্ত জগতামধীপং ভজামি পদ্মদয়া ভয়বরান্দতং করাজ্জৈবতী ত্রিং ত্রিনেষ্টং মৌলি গ্রুগার্গং বালাং, এই মন্ত্রটা জপ করে যেতে হবে। আর কিছুটা করে ভস্য ওই আগুনে আহুতি দিতে হবে। এভাবে করার ফলে ধীরে ধীরে ওই রক্ত পিপাসু পিশাচ নিস্তেজ হয়ে আসতে শুরু করবে। কিন্তু তখনও মন্ত্রপাঠ থামানো যাবে না, কারণ মন্ত্রপাঠ বন্ধ হয়ে গেলেই আবার ওই পিশাচ নিজের ক্ষমতা ফিরে পাবে। তাই মন্ত্রপাঠ করে যেতেই হবে। এরপর সাধককে একটা রসুন ফুলের মালা আস্তে করে ওই রক্ত পিশাচের গলায় দিয়ে দিতে হবে, আর এর সঙ্গে এই মন্ত্রটা জপ করতে হবে। বাম কুক্ষ স্থিতং পাপ পুরুষং কজ্জল প্রভম তস্য সন্দনার্থং মহতি প্রকটিতাহিতায় নমঃ। এই মন্ত্রের ফলে ওই মালায় অশুভ শক্তিকে দমন করার শক্তি চলে আসবে, আর তখন ধীরে ধীরে রক্ত পিশাচের সারা শরীরে এক অদ্ভুত জ্বালা যন্ত্রণার সৃষ্টি ঘটবে। সে তখন ছটফট করতে থাকবে আর নানা রকম ভাবে চেষ্টা করবে ওই বন্ধন থেকে মুক্ত হওয়ার। কিন্তু সাধককে সেই সময় কিছু রসুনের টুকরো চক্রাকারে সাজিয়ে দিতে হবে ওই পিশাচের চারিপাশে। দেখা যাবে ওই চক্রের ভেতর পবিত্র অগ্নি জ্বলে উঠবে, আর সেই অগ্নির তাপে ওই পিশাচের শরীর গলতে শুরু করবে। আর তখন চারিদিক থেকে অসংখ্য কালো রঙের বাদুড়ের দল ছুটে আসতে শুরু করবে, কিন্তু তারা কেউই ওই গণ্ডির ভেতরে প্রবেশ করতে পারবে না। সব ওই স্থানেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এবার শেষ কাজটা করতে হবে, আর এখানে একটা পবিত্র ত্রিশূল হাতে নিয়ে দেবী উগ্রতারার মন্ত্র উগ্রতারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌতং জগন্নাথ সাক্ষা দক্ষিণা কালিকায় নমঃ, এই মন্ত্রটা জপ করে চোখের পলক ফেলার আগেই ওই ত্রিশূলটা বসিয়ে দিতে হবে ওই পিশাচের বুক লক্ষ্য করে। দেবী উগ্রতারা সমস্ত রকমের পৈশাচিক শক্তির দমন করবেন, আর এই দেবীর শক্তিতেই একমাত্র রক্ত পিশাচ বধ হতে পারবে। আর হ্যাঁ তারানাথ, উগ্রতারা মন্ত্র তখনই কাজ করবে যখন অমাবস্যা সম্পূর্ণরূপে লেগে যাবে, আর ঠিক সেই সময় রক্ত পিশাচ
ওর ওই ভয়ঙ্কর পিশাচ রূপ ধারণ করতে শুরু করবে। এই মহেন্দ্রক্ষণে তোকে ওই উগ্রতারার মন্ত্রটা বলে ত্রিশূলটা দিয়ে আঘাত করতে হবে ওই পিশাচকে, আর তাহলেই ওই শয়তান রক্ত পিশাচ চিরতরে শেষ হবে। তাহলে তারানাথ, এই পদ্ধতিতে তুই কাল ওই রক্ত পিশাচকে দমন করতে পারবি। একদম ভয় পাবি না, কারণ তোর সাথে মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরীর আর মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরীর আশীর্বাদ আছে, আর তাদের প্রদত্ত ক্ষমতার বলে কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না। তারানাথ, আমাকে এবার যেতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি সব সময় তোর পাশে আছি। আর আমি জানি পারলে একমাত্র তুই পারবি এই ভয়ঙ্কর রক্ত পিশাচদের হাত থেকে এই গ্রামবাসীদের রক্ষা করতে। যা তারানাথ, এবার তুই নিজেকে আগামীকালের মহাসংগ্রামের জন্য প্রস্তুত করতে থাক। আর হ্যাঁ তারানাথ, যদি এই সাধনার প্রক্রিয়া করার সময় তুই কোনোভাবে ওই রক্ত পিশাচের ছলনার শিকার হয়ে যাস, তাহলে কিন্তু আর কোনোভাবেই তুই ওই শয়তানকে প্রতিহত করতে পারবি না। তাই খুব সাবধান তারানাথ, নিজের মনকে কিন্তু বিচলিত হতে দিবি না। যা তারানাথ, এবার তুই প্রস্তুত হয়ে যা। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। এই কথা বলে গুরুদেব অন্তর্ধান করলেন। গুরুদেব চলে যাওয়ার পর সেদিন আর সারা রাত ঘুম এলো না। সারা রাত ধরে আমি গুরুদেবের বলা সেই উপায়টার ব্যাপারে ভাবতে লাগলাম। এভাবেই কেটে গেল আমার সেদিনের রাতটা। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল একটা নারী কণ্ঠের কান্নার শব্দে। শব্দটা শুনে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে দেখি বলরামের বউ সর্বাণী বাড়ির উঠোনের উপর বসে মাথায় হাত দিয়ে অঝোরে কেঁদে চলেছে, আর ওর পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে বলরাম। এই দৃশ্য দেখে আমি তাড়াতাড়ি ছুটে গেলাম উঠোনে, আর সেখানে পৌঁছে আমি বলরামকে আস্তে করে ঠেলা দিলাম। আমার স্পর্শে সম্বিত ফিরল ওর। এরপর সে আমার পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল। এই ঘটনায় আমি কিছুটা অস্বস্তিতে পড়লাম, আর তাই তাড়াতাড়ি আমি ওকে মাটি থেকে উঠালাম। এরপর আমি ওকে এই কান্নার কারণ জিজ্ঞাসা করতেই সে আমাকে যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলল, ঠাকুরমশাই, কাল শেষ রাতের দিকে আমার একমাত্র ছেলে কেশব হঠাৎই ঘর থেকে বেরিয়ে যায় এবং তারপরে ফিরে আসে না। আর আজ সকালে আমাদের গ্রামের চাষিদের দল ওই কুটিবাড়ির জঙ্গল থেকে আমার কেশবের প্রাণহীন দেহটা উদ্ধার করে নিয়ে এসেছে। আমি আর সর্বাণী কিছুই বুঝতে পারছি না যে কেন এরকমটা হলো। এত অবধি বলে আবারও কাঁদতে লাগলো বলরাম। সব শোনার পর আমি ওকে বললাম, বলরাম, যদি অসুবিধা না থাকে তাহলে আমাকে একবার তোমার ছেলের মৃতদেহটা দেখাতে পারবে? আমার এই কথা শুনে বলরাম আমাকে বলল, আর কি দেখবেন ঠাকুরমশাই, ভেবেছিলাম আজ সকালে ওর সাথে আপনার পরিচয় করাবো, কিন্তু দেখুন ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আপনাকে ওর মরা মুখটা দেখতে হচ্ছে। সবই আমাদের অদৃষ্ট। এরপর বলরাম আমাকে নিয়ে এলো বাড়ির পিছনের বাগানটায়, আর সেখানেই একটা বাঁশের খাটিয়ার উপর সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল কেশবের প্রাণহীন দেহটা। আমি এগিয়ে গিয়ে মুখটার উপর থেকে কাপড়টা সরাতেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল, আর আমি দেখলাম একটা বছর দশেকের ছোট বাচ্চা ছেলে শুয়ে আছে, আর তার সারা শরীরের চামড়াগুলো কুঁচকে গেছে। তার সারা শরীরে রক্তের কোনো চিহ্ন ছিল না। মুখ আর চোখে সুস্পষ্ট আতঙ্কের ছাপ ছিল। ভালোভাবে শরীরটা পর্যবেক্ষণ করতে করতে আমি দেখতে পেলাম গলার কাছে দুটো লাল রঙের ফুটো, আর সেখান থেকে গড়িয়ে পড়া রক্তের দাগ স্পষ্ট রয়েছে। আর এই দৃশ্য দেখে আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো যে বলরামের ছেলে কেশবের মৃত্যুর পিছনে আর কেউ নয়, ওই শয়তান রক্ত পিশাচের দল রয়েছে।
আর নয়, এবার ওই রক্তপিশাচদের সম্মুখীন হতেই হবে, না হলে এইরকম আরও কত মায়েদের কোল খালি হয়ে যাবে, তার কোনো হিসাব পাওয়া যাবে না। তাই আমাকে যে করেই হোক আজকে অমাবস্যার রাতে ওই রক্তপিশাচদের চিরতরে শেষ করে দিতে হবে, তবে গিয়েই এই আতঙ্কের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। এরপর বেলার দিকে বলরামের সাথে গ্রামের আরও জনা পাঁচেক লোক কেশবের মৃতদেহটাকে নিয়ে কুঠিবাড়ির নিকটস্থ শ্মশানে নিয়ে গেল দাহ করার উদ্দেশ্যে। আমিও ওদের সাথে গেলাম ওখানে, কারণ আজ রাতের তন্ত্রক্রিয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্রের দরকার, আর সেগুলো ওই শ্মশানেই পাওয়া যাবে। আর তাই আমি গিয়েছিলাম। বেলা 10:30টার সময় আমরা উপস্থিত হলাম ওই শ্মশানে। শ্মশানটা খুব একটা বড় নয়, বলতে গেলে একটা মজে যাওয়া পুকুরের পাশেই জঙ্গলাকীর্ণ এলাকায় এই শ্মশানটা। আর ওই শ্মশানের ঠিক বিপরীতেই জঙ্গলের কিছুটা ভিতরে অবস্থিত সেই কুঠি বাড়িটার ধ্বংসাবশেষ। কালের নিয়মে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হলেও ওরই ভিতরে আজও লুকিয়ে রয়েছে ওই রক্তপিশাচদের দল। আর রাতের অন্ধকার নামতেই ওরা দল বেঁধে বেরিয়ে আসে ওই কুঠি বাড়ির অন্ধকার জগৎ থেকে, আর তারপর তাণ্ডব চালায় এই গ্রামের উপর, আর নির্বিচারে হত্যা করে গ্রামের নিরীহ মানুষদের। কিন্তু আর নয়, আজই এর শেষ করব আমি। এভাবে আর চলতে পারে না। ঈশ্বরের দ্বারা নির্মিত এই আলোর জগতে কোনো পিশাচের জায়গা হতে পারে না। এরপর আমি জোগাড় করতে লাগলাম শ্মশানের তাজা ছাই, কারণ শ্মশানের ছাই মহাকাল ভৈরবের অত্যন্ত প্রিয়, আর এই ছাইতে শয়তানকে বন্ধন করার অসীম ক্ষমতা আছে। তাই আজকের ক্রিয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। ছাই জোগাড় করে নেবার পর আমি খুঁজতে লাগলাম রসুন ফুল, আর ঘটনাচক্রের শ্মশান থেকে কিছুটা দূরে আমি একটা আদিবাসীদের বস্তি দেখতে পেলাম। আর সেখানে গিয়ে আমি আমার সাধনার ব্যাপারটা বলতেই ওই আদিবাসীদের সর্দার মাসাই টুডু আমাকে বলল, ঠাকুর বাবা, তুই আগুন নিয়ে খেলতে নেমেছিস। তোর এই সাধনায় অনেক বিপদ আসবে। ও তোকে তোর সাধনা সফল করতে দেবে না রে। কিন্তু আমি তোকে একটা তাবিজ দিচ্ছি, এটা যদি তুই তোর গলায় পরে থাকিস তাহলে ও তোর কোনো ক্ষতি করতে পারবে না, আর তুইও তোর কাজ সঠিকভাবে করতে পারবি। এরপর মাসাই টুডু আমাকে কিছু রসুন ফুল আর একটা হাতির দাঁতের তাবিজ আমার গলায় পরিয়ে দিল, আর আমাকে বলল, ঠাকুর বাবা, আজ যা কিছু হয়ে যাক, তুই কিন্তু কোনোভাবেই আসন ছাড়বি না, কারণ ওই পিশাচ কিন্তু সমস্ত রকমের মায়া দিয়ে তোকে তোর লক্ষ্য থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। আর তুই যদি ওই মায়ার বশে চলে আসিস তাহলে কিন্তু তোর সমূহ বিপদ হইবে। তাই আজ যদি মহাপ্রলয়ও আসে তাহলেও কিন্তু তুই আসন ছাড়বি না। জানবি এই সব কিছু ওই পিশাচের মায়া। এরপর আমি ওই আদিবাসীদের বস্তি থেকে চলে এলাম বলরামের বাড়িতে। সেখানে পৌঁছে আমি দেখলাম বলরাম শবদাহ করে ফিরে এসেছে, আর চুপচাপ বারান্দার তক্তপোষটার উপর বসেছিল। এরপর আমি ওর কাছে গিয়ে ওকে বললাম, বলরাম, তোমাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার কাছে নেই, কিন্তু তবু আমি তোমাকে বলছি, আজ তোমরা এই মূর্তিমান শয়তানের হাত থেকে রক্ষা পাবে চিরদিনের মতো। আর এই কাজটা আমি করব, তাই আর ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এরপর আর আমি বলরামকে কিছু বললাম না, কারণ এই মুহূর্তে ও পুত্র শোকে জর্জরিত। তাই আমার কোনো সান্ত্বনা বাক্যই ওর মনের এই দুঃখকে কমাতে পারবে না। তাই আমি এবারে চলে এলাম আমার ঘরে, আর সেদিন দুপুরে আমি কিছু খেলাম না। এক মনে নিজের ঘরে বসে ওই সংগ্রহ করে আনা রসুন ফুল দিয়ে মালা বানাতে লাগলাম। যথারীতি বিকেলের মধ্যেই আমি ওই রসুন ফুল দিয়ে মালা বানিয়ে ফেললাম, আর বেঁচে যাওয়া রসুন ফুলগুলোকে একটা কাপড়ের পুঁটলির মধ্যে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে রেখে দিলাম। এরপর আমি আমার সঙ্গে আনা ছোট্ট পিতলের ত্রিশূলটায় মা কালীর পবিত্র সিঁদুরের ফোঁটা দিলাম, আর ওটাকেও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম, কারণ এটাই সেই ব্রহ্মাস্ত্র যেটা দিয়ে ওই পিশাচের ভবলীলা চিরদিনের মতো শেষ হবে। সমস্ত কাজ শেষ হওয়ার পর
আমি ভালো করে স্নান সেরে নিলাম, আর তারপর পরিষ্কার রক্তবস্ত্র পরিধান করে কপালে রক্তচন্দনের তিলক দিলাম। পার্বত্য এলাকা, তাই অন্ধকারটাও তাড়াতাড়ি নামে। দেখতে দেখতে কখন যে ঝুপ করে সন্ধ্যা নেমে এলো, আর আজ অমাবস্যার জন্য চারিদিকটা কিরকম যেন নিশ্ছিদ্র অন্ধকারে ঢেকে গেল। এরপর ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার রাতের অন্ধকারে পরিণত হলো। রাত বাড়তেই আমার মনেও এক অপার্থিব শিহরণ খেলে যেতে শুরু করলো। আর এদিকে তখন গোটা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। এবার আমি গলায় আমার গুরুদেবের দেওয়া সেই পদ্মবীজের মালাটা পরে নিলাম, আর মনে মনে প্রভু কাল ভৈরবের নাম স্মরণ করে নিয়ে ওই উপকরণ ভর্তি ঝোলাটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম ওই কুঠি বাড়ির উদ্দেশ্যে। পাহাড়ি জঙ্গলে ঘেরা পথ হবার জন্য আমি শুনতে পাচ্ছিলাম ওই জঙ্গলের ভিতর থেকে ভেসে আসা শেয়াল আর হায়নাদের রক্তহীন করা ডাক। আর এর সঙ্গে আমি একবার আকাশের দিকে তাকিয়ে দেখলাম শত শত কালো রঙের বড় বড় বাদুড় উড়ে আসতে শুরু করেছে। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম যে এখন সেই সময় চলে এসেছে যখন রক্ত পিশাচ তার মনুষ্যরূপ ফিরে পাবে কিছু সময়ের জন্য। আর ঠিক এই সময়ে ওকে বধ করতে হবে, না হলে আর সম্ভব হবে না। তাই এবার আমি আরো দ্রুত পা চালিয়ে চললাম ওই কুঠি বাড়ির দিকে। যথারীতি মিনিট 20 পরে আমি এসে উপস্থিত হলাম ওই কুঠি বাড়ির সামনে। আর এবার আমি দেখলাম অসংখ্য বাদুড় বাহিনী ওই কুঠি বাড়ির মাথার উপরের আকাশে বৃত্তাকারে উঠছিল। এরপর আমি শুনতে পেলাম এক গগন বিদারী অট্টহাসি। সেই হাসির শব্দে গোটা কুঠি বাড়ির জঙ্গল কেঁপে উঠেছিল। সেই হাসি থামার পর আমি শুনতে পেলাম সেই অপার্থিব পুরুষ কণ্ঠ, আয় আমাদের কাছে আয়, আজ অমাবস্যার রাত, তোর রক্তে আমরা আরো শক্তিশালী হয়ে উঠব। আজ তুই আমাদের প্রধান অতিথি। আমাদের শক্তি প্রদান করতে সাক্ষাৎ শয়তান আজ তোকে আমাদের কাছে পাঠিয়েছেন। তাই আর কাল বিলম্ব করিস না, চলে আয় আমাদের অন্ধকার জগতে, চলে আয় আমাদের পান করা তোর শরীরের রক্ত, চলে আয় তুই। এই দৃশ্য দেখে আমি এবার এগিয়ে চললাম ওই কুঠি বাড়ির সদর দরজার দিকে। তারপর সদর দরজার সামনে উপস্থিত হয়ে সামান্য ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। একটা শীতল বাতাসের ঝাপটা এসে মারল আমার মুখে। এবার আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা পুরো নিশ্ছিদ্র অন্ধকারে ঢেকে ছিল। আমি একটা মোমবাতি জ্বালিয়ে এগিয়ে চললাম আরও ভেতরের দিকে। অবশেষে আমি একটা মোটামুটি পরিষ্কার একটা জায়গা খুঁজে পেলাম, আর তারপর সেখানেই আসন করে বসলাম। সামনে কিছু শুকনো কাঠ দিয়ে অগ্নিকুণ্ড বানিয়ে সেটা জ্বালিয়ে দিলাম। অগ্নিকুণ্ড প্রজ্বলিত হবার সাথে সাথেই একটা তীব্র চিৎকারের শব্দ আমি শুনতে পেলাম। এবার সামনে তাকিয়ে আমি দেখলাম ওই আলো আঁধারির মধ্যে কালো আলখাল্লার মতো পোশাক পরিহিত একজন দীর্ঘদেহী সাহেব এসে আমার সামনে দাঁড়িয়েছে, আর তার চোখ আর ঠোঁটের দুপাশ থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এবার সে আমাকে বলল, পারবি না, তুই আমাকে মারতে বৃথা চেষ্টা করছিস। আমি তোকে মেরে তোর রক্ত পান করব, আর তার সঙ্গে আমার সেনারা এই গোটা গ্রামকে ছাড়খাড় করে দেবে। আজ অমাবস্যার রাত, আর আজ আমরা অমিত শক্তির অধিকারী হব। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, পারবি না। এই কথা শুনে আমি ওই রক্ত পিশাচকে বললাম, আমি কি করতে পারি সেটা তোমার মতো শয়তান এক্ষুনি দেখতে পাবে। এই বলে আমি আমার সাথে আনা ওই শ্মশানের ভস্যটা প্রভু কাল ভৈরবের নাম স্মরণ করে ছুঁড়ে মারলাম ওই পিশাচকে লক্ষ্য করে, আর সঙ্গে সঙ্গে ওই পিশাচ ছিটকে পড়ল মেঝেটার ঠিক মাঝখানে।
আর তারপর আমি তাড়াতাড়ি ছুটে গেলাম ওই স্থানে, আর গঙ্গা জল দিয়ে ওই পিশাচের চারপাশে গোল করে একটা গণ্ডি করে দিলাম। এর ফলে ওই পিশাচ আবদ্ধ হয়ে গেল ওই গণ্ডির ভিতরে। তারপর আবার আসনে বসে আমি ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্ধনম মৃত্যুর্মোক্ষিম মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্ধনম মৃত্যুর্মোক্ষিম মামৃতাৎ। ওম। এই মন্ত্রটা পড়তে লাগলাম, আর ওই মন্ত্রপুত ভস্য অল্প অল্প করে ওই অগ্নিকুণ্ডের ভিতরে আহুতি দিতে লাগলাম। এরকম বেশ কিছুক্ষণ চলল, আর তারপর হঠাৎ আমি শুনতে পেলাম সর্বাণীর কণ্ঠস্বর। সে যেন আমায় কাতর স্বরে বলছে, ঠাকুর মশাই, রক্ষা করুন আমায়, ওই শয়তানদের দল আমাকে মেরে ফেলবে, আপনি বাঁচান আমায়, দোহাই ঠাকুর মশাই, রক্ষা করুন আমায়, রক্ষা করুন ঠাকুর মশাই। সর্বাণীর কণ্ঠস্বর শুনে আমি প্রথমে কিছুটা বিচলিত হলেও পরক্ষণেই আমার মনে পড়ে গেল সেই আদিবাসী সর্দার মাসাই টুডুর সাবধান বাণীটা। ঠাকুর বাবা, আজ যা কিছু হয়ে যাক, তুই কিন্তু কোনোভাবেই আসন ছাড়বি না, কারণ ওই পিশাচ কিন্তু সমস্ত রকমের মায়া দিয়ে তোকে তোর লক্ষ্য থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। আর তুই যদি ওই মায়ার বশে চলে আসিস, তাহলে কিন্তু তোর সমূহ বিপদ হইবে। তাই আজ যদি মহাপ্রলয়ও আসে, তাহলেও কিন্তু তুই আসন ছাড়বি না। জানবি এই সব কিছু ওই পিশাচের মায়া। এটা মনে পড়তেই আমি আবার মন্ত্র জপে মন দিলাম আর আহুতি চালিয়ে গেলাম। এবার আমি দেখলাম ওই রক্ত পিশাচ ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। এটা দেখার পর আমি আমার সাথে আনা ওই রসুন ফুলের মালাটা ছুঁড়ে দিলাম ওর গলা লক্ষ্য করে। আর তারপর যখন ওই মালাটা ওর গলায় প্রবেশ করলো, তখন ওই রক্ত পিশাচ এক গগন বিদারী চিৎকার করে উঠল, আর তারপর বলল, আমায় ছেড়ে দে, আমি আর সহ্য করতে পারছি না। একবার শুধু এই গণ্ডি থেকে মুক্ত হয়, তারপর তোর রক্ত পান করে আমি নিজের পৈশাচিক তৃষ্ণা নিবারণ করব। আমাকে মুক্ত কর, তুই মুক্ত কর। এরপর আমি ওকে বললাম, সেই সুযোগ তুমি আর পাবে না শয়তান, আজই তোমার শেষ দিন। এই কথা বলে আমি বামকুক্ষৌ স্থিতং পাপ পুরুষং কজ্জল প্রভম তস্য সন্দহনার্থায় মহতি প্রকটিতি কৃতা, এই মন্ত্রটা বললাম। আর এটা বলার পরই আমি দেখলাম ওই মালাটা কিরকম উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করছে, আর সেই সঙ্গে ওই পিশাচের সারা শরীরে জ্বলনের সৃষ্টি হয়েছে। সেই জ্বলনের জন্য ওই পিশাচ নানান রকমের বিকৃত ভয়ঙ্কর রকমের শব্দ করে ওই গণ্ডির ভিতরে ছটফট করতে লাগলো। এবার আমার সাথে আনা ওই রসুনের টুকরোগুলো আমি বৃত্তাকারে ওই গণ্ডির চারপাশে ছড়িয়ে দিলাম। এরপর লক্ষ্য করলাম ওই গণ্ডির ভিতরে আগুন জ্বলে উঠেছে, আর ওই আগুনের তাপে ওই রক্ত পিশাচের সারা শরীর গলতে শুরু করেছিল, আর ধীরে ধীরে ওর সেই ছায়া অবয়ব আমার সামনে প্রকট হতে শুরু করেছিল। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম যে এখন সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে, যখন এই রক্ত পিশাচ পুনরায় বাদুড়ের রূপ ধারণ করবে। ও সম্পূর্ণরূপে বাদুড় হবার আগেই ওকে বধ করতে হবে, না হলে আর কোনোদিন ওকে বধ করা যাবে না। তাই এবার আমি আমার ছোলা থেকে বের করে আনলাম সেই পবিত্র ত্রিশূলটা। সেই ত্রিশূলটাকে এক হাতে শক্ত করে ধরে আমি এবার দেবী উগ্রতারার মন্ত্রটা, উগ্রতারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌতু জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা বলে ছুঁড়ে দিলাম ওই ত্রিশূলটা ওই পিশাচের বুক লক্ষ্য করে। আর ঠিক সঙ্গে সঙ্গে তাজা রক্তের ফলগুধারা বেরিয়ে আসতে লাগলো ওর বুক থেকে, আর গগন বিদারী আর্তনাদ করতে করতে ওই পিশাচ লুটিয়ে পড়ল মাটিতে। আর তারপর ওর সারা গায়ে আগুন ধরে গেল। দেখতে দেখতে ওর সারা শরীর পুড়ে ছাই হয়ে গেল,
আর সেই সঙ্গে ওই কুঠি বাড়ির উপরে উঠতে থাকা বাদুড়ের দলও অগ্নিদগ্ধ অবস্থায় আকাশ থেকে মাটিতে পড়তে লাগলো। আর এইভাবেই ধ্বংস হলো রক্তপিপাসু পিশাচদের পৈশাচিক লীলা। এখন এই চম্পাবতী গ্রাম সম্পূর্ণ বিপদমুক্ত হলো। এরপর আমি ফিরে এলাম বলরামের বাড়িতে। ফিরে এসে আমি ওকে আর সর্বাণীকে সমস্ত ঘটনা খুলে বললাম। সব শুনে ওদের চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ওদের এই অবস্থা দেখে আমি বুঝতে পারলাম যে পুত্রশোক ওরা কিছুটা হলেও কাটাতে পেরেছে এই শুভ সংবাদটা শুনে। এরপর সেদিন দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি ওখান থেকে বিদায় নিয়ে ফিরে এলাম কলকাতায়। এত অবধি বলে তারানাথ থামলেন, আর আমরাও এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলাম তারানাথের গল্পটা। গল্প শেষ হলে আমরা ধীরে ধীরে উঠে পড়লাম, আর তারপর তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এলাম।